नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র থেকে পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই পাঠ্যক্রমে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা স্যার। বিগত ক্লাসে আমরা নিযন্ত বাক্যের প্রয়োগ এবং সেখানে বাচ্য পরিবর্তন কি করে হয় সেই নিয়মগুলি দেখেছিলাম। আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা তার মধ্যে অনেকেই করে পাঠিয়েছেন, যারা পাঠাননি তারা হয়তো করেছেন এটা ভাবছি। সেইটা আলোচনা করে নিই, তারপরে নতুন বিষয় যায়। প্রথম বাক্য, সন্দীপ বাবু বলুন। স্যার আমি লিখেছি গোপালাভ্যাম মিত্রাণি হাস্যন্তে। গোপালাভ্যাম মিত্রাণি হাস্যন্তে, একদম ঠিক। অন্য কেউ যদি অন্য কিছু লিখে থাকেন তাহলে ঠিক করে নিন, উত্তরটা হবে গোপালাভ্যাম মিত্রাণি হাস্যন্তে। আচ্ছা, সকলে কারেকশনগুলো করে নিন। পরেরটা দেখুন, দ্বিতীয় বাক্য, জুয়েল বাবু বলুন। আমি লিখেছি মহারাজেন বয়ম সম্মান মার্গম গম্যমহে। মহারাজেন বয়ম সন্মার্গম গম্যমহে। আচ্ছা, এখানে কোন কর্মটাকে উক্ত করলেন, কোন কর্মে প্রথমা করলেন? স্যার এখানে প্রযোজ্য কর্মকে প্রথমা করলেন, কেন? স্যার এটা গত্যার্থক ধাতু। ঠিক, একদম খুব ভালো, একদম একদম। গত্যার্থক ধাতু হলে প্রযোজ্য কর্মে প্রথমা হবে, প্রযোজ্য কর্মে উক্ত হবে। তাই উত্তরটা কি হচ্ছে? মহারাজেন বয়ম সন্মার্গম গম্যামহে। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছেন? মহারাজেন বয়ম সন্মার্গম গম্যামহে। যারা অন্য কিছু করেছেন ঠিক করে নিন। বাক্যটা বুঝতে না পারলে জিজ্ঞাসা করুন যে এটা কি করে হলো, বুঝতে পারছেন না যদি, তাহলে জিজ্ঞাসা করবেন। মহারাজেন বয়ম সন্মার্গম গম্যামহে। ঠিক আছে। তৃতীয় বাক্য, অধ্যাপকঃ ছাত্রান বেদান্তসারম পাঠয়তি। নুপুর ম্যাডাম বলুন। লিখেছি অধ্যাপকেন ছাত্রাः বেদান্তসারম পঠ্যন্তে। পাঠ্যন্তে, পয়াকার, ঠিক আছে। পাঠ ও পঠ না পাঠ, পাঠ 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 করা আছে, পাঠ্যন্তে। হ্যাঁ হ্যাঁ, আর অন্য কিছু হবে না, এটাই শুধু হবে।
না, দুটোই হতে পারে, বেদান্ত সারাহও হতে পারে। তো ওটা দিয়ে করুন, আচ্ছা। ওটা দিয়ে করলে কি হয় বলুন? অধ্যাপকেন ছাত্রান বেদান্ত সারহ পাঠ্যতে। ঠিক, খুব ভালো, খুব ভালো। তাহলে এখানে যেহেতু শব্দ কর্ম ধাতু, সেই জন্য দুটোই হতে পারে, দুটো কর্মই যুক্ত হতে পারে। সেই কারণে দুটো বাক্য হলো অধ্যাপকেন ছাত্রাহ বেদান্ত সারম পাঠ্যন্তে, এটাও হতে পারে। আবার অধ্যাপকেন ছাত্রান বেদান্ত সারহ পাঠ্যতে, এটাও হতে পারে। খুব ভালো। মণি ম্যাডাম, পরেরটা বলুন। স্যার আমি করিনি, কিন্তু আমি চেষ্টা করছি স্যার। হ্যাঁ, তাহলে এটা হবে উদার চেতসঃ দরিদ্রান অন্নম ভোজয়ন্তি। উদার চেতে না, উদার চেতসঃ, উদার এটা চেত। এই শব্দটা অকারান্ত শব্দ নয়। আচ্ছা, তার কারণ হ্যাঁ, বোঝার উপায় কি বলুন দেখি। ক্রিয়াপদটা কি আছে দেখুন, ক্রিয়াপদটা দেখুন কি আছে। ভোজয়ন্তি আছে। তাহলে বহু বচন আছে, তার মানে হ্যাঁ, কর্তাও বহু বচন আছে, এটা ধরতে হবে। আচ্ছা, হ্যাঁ অকারান্ত শব্দ হলে উদার চেতসা হতো না, উদার চেতসাহা হতো, তাই না? তাহলে হ্যাঁ, এটা অকারান্ত শব্দ নয়। তো কি শব্দ হতে পারে মনে হচ্ছে দেখে? তাহলে এটা চেতসা ভিহি এটা কি উদার শব্দ? আমাকে প্রাতিপদিকটা কি? সকারান্ত। প্রাতিপদিকটা কি হবে? প্রাতিপদিক হবে উদার চেতঃ, উদার চেতসঃ, উদার প্রাতিপদিক উদার চেতস প্রাতিপদিক। উদার উদার চেতস। আচ্ছা, কার মতো হবে মনে হচ্ছে দেখে? এরকম একটা শব্দ উদার আপনারা চেতস মুখস্থ করেছেন অলরেডি। কারণ তো বিদ্বস, বিদ্বস, বিদ্বস তো মনস মনাস হতে পারে তো, কিন্তু এখানে আমাদের পুলিঙ্গ লাগবে। স্যার পুলিঙ্গ বেদাস দিয়ে ভাবো, বেধাস, তাই না? বেধাস বেধাস মনাস হলে কি হতো? মনাস হলে বহু বচনে মনামসি হয়ে যেত, উদার চেতামসি হয়ে যেত, উদার চেতসাহা হতো না। মনস শব্দ কিরকম হবে? মনাহ, মনসি, মনামসি, তাই তো? তাহলে মনস শব্দ হলে উদার চেতামসি হতো, উদার চেতসাহা হতো না। বেধাস শব্দ হলেই বেধাহা, বেধসৌ, বেধসহা, উদার চেতাহা, উদার চেতসৌ, উদার চেতসহা, এই রূপটা হবে। তাহলে এবার তৃতীয়া, তাহলে এর তৃতীয়া করতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে বেধাস শব্দ উদার আপনাদের মুখস্থ, বলুন কি হবে বেধাস শব্দের মতো হবে? চেতস, চেতসভিহি। হুম। বেধাস শব্দের তৃতীয়ার বহু, বেধাস শব্দের তৃতীয় রূপ বলুন কি হয়? স্যার রূপ তো ভুলে গেছি, এটা তো ভুললে হবে পড়েছিলাম, না। ভুলে গেছি, পড়েছিলাম স্যার। বেধাহা, বেধসৌ, বেধসহা, তারপর বেধসম, বেধসৌ, বেদসৌ, বেদসান। বেধসহা, আচ্ছা, বেধসহা। বেদসাহা, তৃতীয়াতে আছে বেধসা, বেদসা, বেধোভ্যাম, বেদোভ্যাম, বেধোভিহি, বেদোভিহি। বেধোভিহি। তাহলে এখানে কি হবে? উদার চেতস স ওভিহি। না, ওখানে কি বেধসোভিহি হচ্ছে? না, বেদসভিহি, বেদসা। তাহলে ওখানে উদার বেধসবি হচ্ছে না, ওখানে বেধসবি হচ্ছে না, তো এখানে তো হচ্ছে বেধোভিহি। বেদোভিহি। ও, তাহলে উদার চেত ভিহি, হ্যাঁ, উদার চেতোভিহি, ঠিক আছে? উদার চেত ভিহি। হ্যাঁ, এবারে করুন তারপরে দরিদ্রান। বাকিটা। তাহলে এটা হলো দরিদ্রাহা অন্নম ভোজয়ন্তে, ভোজ্যন্তে। ভোজ্যন্তে, অথবা আর কিছু হতে পারে, और মানে जो হতে পারে তাহলে উদার চেতো ভিহি দরিদ্রান। না, অন্য তো অন্নম। হতে পারে না, হতে পারে না, হতে পারে না, সেটা আগে ভাবুন, তারপরে করবেন। আমার মনে হয় হবে না। কোন কোন ধাতু, কোন কোন অর্থ ধাতু থাকলে হতে পারে? মানে দুটো রূপই হয়। 5 রকম ধাতু ছিল তো, 5 রকম ধাতু ছিল, তার মধ্যে 3 রকম ধাতুর ক্ষেত্রে দুটোই হয়। সেটা কি কি ছিল মনে আছে? একটা গত্যার্থক ছিল বোধ হয়, গত্যার্থক ভোজনার্থক আছে বোধ হয়
স্যার আমি ক্লাস করিনি, আর আমি সত্যি বলছি আমি ভুলে গেছি স্যার, সরি, মানে আপনাকে লাস্ট আমি ক্লাসে করতে আপনি পারি আপনি আগের দিন ক্লাস আপনি করেননি? না স্যার, বাইরে গেছিলাম, ও হো সরি, আপনি এটা ছিলাম না করেননি, স্যার। ঠিক, আপনি অ্যাবসেন্ট ছিলেন, ঠিক আমার মনে পড়েছে। ঠিক আছে হ্যাঁ। না এখানে তো আমরা হ্যাঁ 5 রকম ধাতু দেখেছি। তার হ্যাঁ মধ্যে গত্যর্থক, বুদ্ধ্যর্থক, ভোজনার্থক, শব্দকর্মক, অকর্মক, 5 রকম হ্যাঁ ধাতু ছিল। এটা আপনি আমি আপনাকে আগের বছর আগের এতে পড়িয়েছিলাম মনে হয়, হ্যাঁ হ্যাঁ আগের। হ্যাঁ তো ক্লাস সেখানকে তার মধ্যে বুদ্ধ্যর্থক, ভোজনার্থক, শব্দকর্ম, এই 3টে ধাতুর প্রয়োগ থাকলে দুটো কর্মকেই আমরা যে কোনো একটা কর্মকে উক্ত করতে পারি, দুটোই করতে হ্যাঁ পারি। তাহলে হ্যাঁ এখানে ভোজনার্থক আছে, তাহলে আমরা দুটোকেই করতে পারি। হ্যাঁ ঠিক আছে, তাহলে হুম। অন্নমকে করলে কিরকম হবে চেঞ্জটা সেটা বলুন। স্যার অন্নম তো এটা নপুংসকলিঙ্গ, তাহলে অন্নম হ্যাঁ, তাহলে বাক্যটা পুরো বলুন যে দরিদ্র অন্নম দিয়ে তো। ভোজয়ন হ্যাঁ ঠিক ভোজয়ন্ত। আছে, সন্দীপ বাবু আপনি একটু লেফট হতে পারেন, আবার জয়েন করবেন। ঠিক আছে, তাহলে উদার চেতোভিঃ দরিদ্রান অন্নম ভোজয়ন্তম। অন্নম কোন লিঙ্গের শব্দ? নপুংসকলিঙ্গ অন্নম। কোন বচন? অন্নমটা এটা দ্বিতীয় এক বচনে কোন রয়েছে। বচন? এক বচন। তাহলে আপনি ভোজয়ন্তে কেন বলছেন? ভোজ্যাতে বলতে হবে, এক বচন তো। আচ্ছা, ভোজ্যতে, আচ্ছা। যখন আপনি দরিদ্র বলছেন, দরিদ্রটাকে হ্যাঁ করছেন, তখন দরিদ্র বহু বচন বলে আপনি ভোজ্যান্তে বলছেন। যখন হ্যাঁ অন্নম বলছেন তখন তো এক বচন, তাদের আপনার এক বচন করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে উদার চেতোভিঃ দরিদ্রাহ অন্নম ভোজ্যন্তে, এটা একটা হতে পারে। অথবা উদার চেতোভিঃ দরিদ্রান অন্নম ভোজ্যতে, এটা একটা হতে পারে। থ্যাংক ইউ স্যার বোঝাবার জন্য। আচ্ছা, পরেরটা জুয়েল বাবু বলুন। আচ্ছা, এটা হচ্ছে গুরুণা শিষ্যাः ব্যাকরণম বোধ্যতে। হুম, আর আর একটা হতে পারে গুরুণা শিষ্যম ব্যাকরণম বোধ্যতে। ঠিক, খুব ভালো, খুব ভালো, একদম। গুরুণা শিষ্যঃ ব্যাকরণম বোধ্যতে অথবা গুরুণা শিষ্যম ব্যাকরণম বোধ্যতে, দুটোই হতে পারে। নুপুর ম্যাডাম পরেরটা বলুন। স্যার আরেকবার বলুন না প্লিজ। হ্যাঁ, এইটা দেখুন, এখানেও দুটোই হতে পারে। শিষ্যকেও প্রথমা করা যেতে পারে, ব্যাকরণকেও প্রথমা করা যেতে পারে, যেহেতু এখানেও শব্দকর্মক ধাতু রয়েছে। বুদ্ধ্যর্থ ধাতু আছে, বুদ্ধ্যর্থও বলতে পারেন। ঠিক আছে, তো সেই কারণে গুরুণা শিষ্যম, গুরুণা শিষ্যঃ ব্যাকরণম বোধ্যতে, এখানে আমি শিষ্যকে উক্ত করলাম, গুরুণা হ্যাঁ শিষ্যঃ ব্যাকরণম বোধ্যতে, এটা হলো। অথবা গুরুণা শিষ্যম ব্যাকরণম বোধ্যতে, এখানে ব্যাকরণকে প্রথমা করলাম, গুরুণা শিষ্যম ব্যাকরণম বোধ্যতে, এটা হতে পারে। তার মানে এখানে শুধু শিষ্যম আর শিষ্য এখানেই চেঞ্জ হয়েছে, বোধ্যতে ওটা একই রয়েছে। যেহেতু দুটোই এক বচনের শব্দ না, শিষ্যটা এক বচনে রয়েছে, হ্যাঁ ব্যাকরণটা এক বচনে রয়েছে, এই জন্য যাকেই উক্ত করুন না কেন ক্রিয়াপদটা এক বচনেই হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, ওকে। তো নুপুর ম্যাডাম পরেরটা বলুন। शीतया वृक्षाः वर्धयन्ते বর্ধ্যন্তে, ঠিক আছে, বর্ধ্যন্তে। वर्धन्ते। হ্যাঁ, সীতয়া বৃক্ষাः বর্ধ্যন্তে, একদম ঠিক। পরেরটা মণি ম্যাডাম চেষ্টা করুন, দেখি পরেরটা। হ্যাঁ স্যার, এক মিনিট। মাতা ইউষ্মান আপনম গময়তি। মাতা, তাহলে মাতা হলো মাত্রা, মাত্রা, মাত্রা ইউষ্মান হয়ে যাবে ইউষ্মান। ইউষ্মান তো আছে। হ্যাঁ ইউষ্মানটা হয়ে গেল, তো আমরা এই মুহূর্তে তো মনেই পড়ছে না ইউষ্মান।
প্রথম আর এক বচন, প্রথম আর বহু বচনে কি হয়? ইসমত শব্দ রূপটাম त्वम युगम यूयम त्वम युगम यूयम त्वया তাহলে কি হবে? তাহলে ইউএম হবে। यू এখানে अच्छा তো প্রথমা হবে তো, ओ কর্ম है তো। अच्छा তাহলে मात्रा মাত্রা यूयम ইউএম यूयम ইউ, হ্যাঁ यूयम আছে তাহলে আমরা গম্য মহে ইউএম কেন আমরা? ইউএম মানে তো তোমরা, ও গম বয়ম গম মানে আমরা। হ্যাঁ বয়ম গম ওটা হয়ে গেল মধ্যম পুরুষে, তাহলে হয়ে যাবে গম্যথ না, গম্য থা না, এটা আপনাকে আত্মনেপদীতে করতে হবে। গম্য গম্যধ্বে, ও তাই না? গম্যতে গম্যেতে গম্যন্তে গম্যসে গম্যেতে গম্যধ্বে, গম্যথ গম্যে গম্যাবহে গম্যাবহে। তাহলে গম্যধ্বে মধ্যম পুরুষের বহু বচন রয়েছে। তাহলে মাত্রা ইউয়ম আপনম গম্যধ্বে, মাত্রা ইউয়ম আপনম গম্যধ্বে। গম্যধ্বে ঠিক আছে? তো গম ধাতু এটা কি তাহলে চেঞ্জ হবে? গম্যার্থ এটা অন্যরকম হতে পারে তাই না স্যার? স্যার এই রূপটা একটু বলবেন কিংবা লিখে দেবেন একটু, কোনটা কোনটা? এই যে গামে আছে। হ্যাঁ, গম্যধ্বে এটা হচ্ছে গ ময় জফলা ধয় বয় একার। না এই পুরোটা যেটা বললেন আর কি, রূপটা আর কি। মাত্রা মাত্রা না 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 মাত্রা না 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 স্যার, আমি এই আচ্ছা আচ্ছা ধাতু ফুল এটা আচ্ছা বলছি, ফর্মটা বলছি। ধাতু রূপটা। আপনারা যে কোনো, আপনাদের কোনো আত্মনেপদী রূপ তো মুখস্থ আছে? যেমন ধরুন সেবাতে মুখস্থ আছে, হ্যাঁ সেবাতে। সেবাতে, হ্যাঁ 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 সেবাতে রূপ কেমন হয়? হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক। সেবতে সেবেতে সেবাতে, হ্যাঁ সেবন্তে, সেবাতে সেবসে সেবেথে সেবধ্বে, বাদবে, হ্যাঁ সেবে রাইট সেবাবহে সেবাবহে। একই। রাইট। একটা আত্মনেপদী একটা পরস্পরপদী হলেই সব চলে যাবে, আর কোনো দরকার নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে মাত্রা ইউয়ম আপরম গম্যধ্বে। ঠিক আছে, পড়েছেন সকলে? মাত্রা ইউয়ম আপরম গম্যধ্বে। এখানে কিন্তু আপরম দৌড়ে করলে হবে না, কারণ এটা গত্যর্থ ধাতু। গত্যর্থ ক্ষেত্রে শুধুমাত্র যেটা প্রযোজ্য কর্ম সেটাই উক্ত হয়, অন্যটা হয় না। গত্যর্থ ধাতু থাকলে একটাই হবে, বাকিগুলো ক্ষেত্রে দুটো হতে পারে। গত্যর্থ থাকলে একটাই হবে, যে মাত্রা ইউয়ম আপরম গম্যধ্বে, এটাই হবে, অন্যগুলো হবে না। আচ্ছা, শেষেরটা পুত্রাহা মাতরম মধুরম ভোজয়ন্তি। জুয়েল বাবু বলুন। পুত্রৈঃ মাতা মধুরম ভোজ্যতে হুম, অথবা পুত্রৈঃ মাতরম মধুরম ভোজ্যতে। খুব ভালো, খুব ভালো, একদম। পুত্রৈহি মাতরম মধুরম ভোজ্যতে অথবা পুত্রৈহি মাতা মধুরম ভোজ্যতে, দুটোই হতে পারে। ঠিক, খুব ভালো। ব্যাস, তাহলে সেকেন্ডটা আবার ঠিক করুন। এটা আচ্ছা, পুত্রৈহি মাতা মধুরম ভোজ্যতে, এটা হতে পারে। অথবা পুত্রৈহি মাতরম মধুরম ভোজ্যতে, এটাও হতে পারে। একটায় মাতা উক্ত হলো, পরেরটাতে মধুরম উক্ত হলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওটা তাহলে মধুরমই তো থাকবে আগের মতন, অন্নমের মতন, তাই তো স্যার? হ্যাঁ, এটা যেহেতু ক্লিবলিঙ্গ শব্দ, যেন চেঞ্জটা বোঝা যাচ্ছে, চেঞ্জ কিন্তু হচ্ছে, চেঞ্জটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ দ্বিতীয় ঠিক। থেকে প্রথমা হচ্ছে ওটা। হুম, আচ্ছা, তাহলে নিযন্ত বাক্যগুলোর বাচ্য পরিবর্তন। আচ্ছা, এই নিয়ম যেগুলো আমি আগের দিন করেছিলাম, সেখানে কারোর কোনো বুঝতে অসুবিধা নেই আশা করছি। নিযন্ত বাক্যের কি করে কি পরিবর্তন হচ্ছে, বাচ্য পরিবর্তন কি করে হবে, নিয়মগুলো লেখা ছিল, লিখে দিয়েছিলাম। তো সেটা নিয়ে আশা করছি কারোর কোনো অসুবিধা নেই। সন্দীপ বাবু এসছেন? আচ্ছা, আসেনি সবাই। যারা কন্টিনিউ ক্লাসগুলো শুনতে পারেননি, যে কোনো সমস্যার জন্যই হোক, কাজের জন্য, তারা
পরীক্ষা তো মনে হয় এই মে মাসেরই মে মাসের ফার্স্ট উইকেই হয়তো হতে পারে, ফার্স্ট উইকে অথবা সেকেন্ড উইকে। হয়তো মে মাসের ফার্স্ট ক্লাসটা হবে, যেটা 4 তারিখে আছে আমার ক্লাস। 4 তারিখে ক্লাসটা হয়তো হবে, তারপরে হয়তো ওটাই হয়তো লাস্ট ক্লাস, তারপরে হয়তো পরীক্ষা হবে। তো যারা কন্টিনিউ ক্লাসগুলো শুনতে পারেননি, কিছু কিছু ক্লাস যারা মিস করেছেন, সকলেই টুকটাক মিস করতে পারেন, তারা একটু পরীক্ষার আগে ক্লাসগুলো সকলেই শুনে নেবেন। শুনে প্রত্যেকটা ক্লাসের বেসিসে কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে। হোমওয়ার্কগুলো চেক করার জন্য আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতেই হোমওয়ার্কগুলো চেক করে দিই। সেইখানে সেই ভিডিওগুলো দেখে আপনারা হোমওয়ার্কগুলো চেক করে নিতে পারেন। ঠিক আছে, ওগুলো করে নেবেন, কারণ এই জিনিসগুলোই পরীক্ষাতে থাকে। এগুলো যদি না করেন তাহলে কিন্তু পরীক্ষা দিতে একটু অসুবিধা হবে। তো আমার পরীক্ষাটা লেখা পরীক্ষা হয়, তো ওই গুগল ফর্মে পরীক্ষা হয় না, আমারটা লিখে আপনাদের ছবি তুলে পাঠাতে হবে। সেই কারণে যেগুলো এতদিন পর্যন্ত পড়িয়েছি সেই সমস্ত কিছুই দেখে নেবেন, ভিডিওগুলো দেখে নেবেন, ভিডিওগুলো দেখে ক্লাসগুলো করে নেবেন। ঠিক আছে, এবার কি কি স্যার পড়িয়েছি? অনেকদিন হ্যাঁ বলুন। ক্লাস ছাড়িনি, তো আপনাকে তো বললাম। তো হ্যাঁ, একটু সিলেবাসটা যদি একটু মানে বলে দেন তাহলে একটু মানে এই করতে সুবিধা হয় যে সবকিছু পড়লাম কিনা পরীক্ষার আগে। তো টপিক গুলো খালি যদি একটুখানি বলে দেন একটু। হ্যালো স্যার।
হ্যালো স্যার, কি লাইনে আছেন? বুঝতে মনে পারছি হচ্ছে না। না। হ্যাঁ, আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এখন শোনা হুম যাচ্ছে। হুম আচ্ছা, হ্যাঁ, দেখুন, আমরা যদি প্রথম থেকে দেখি তাহলে স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হুম আচ্ছা, দেখুন, প্রথমেই আমরা আহ, প্রত্যেকটা বিভক্তির অভ্যাস দেখেছি। তার মানে কোন বিভক্তি কোন কারকে হয়। যেমন প্রথমা বিভক্তি কর্তায় দেখেছি, প্রথমা বিভক্তি হয় কর্মে দ্বিতীয়া, করণে তৃতীয়া, সম্প্রদানে চতুর্থী, অপাদানে পঞ্চমী, সম্বন্ধ অর্থে ষষ্ঠী হয়, অধিকরণে সপ্তমী হয়, এগুলো দেখেছি। ঠিক আছে, তো এই যে আমরা এগুলো দেখেছি, এখান থেকে কিরকম প্রশ্ন আসবে, আমি কিছু অনুবাদ করতে দেবো। যেমন আমি কিছু বাংলায় বাক্য দিলাম, সেই বাক্যগুলো আপনাদের সংস্কৃতে অনুবাদ করতে হবে। ঠিক আছে, কোথা থেকে দেব? আমরা এতদিন ধরে সংস্কৃত যন্ত্রের যে অভ্যাসটা করেছি, মানে আমরা যে এতগুলো শব্দরূপ মুখস্থ করেছি, সেই শব্দরূপের মতো আরো অনেকগুলো শব্দ হয়, প্রত্যেকটা লাইন দিয়ে 108টা করে বাক্য ক্লাসে অভ্যাস করেছি, কিছু আমি লিখতে দিয়েছি, আপনারা লিখেও পাঠিয়েছেন। এই যে আমরা শব্দগুলো করেছি, সেই শব্দগুলো থেকেই বাক্যগুলো থাকবে। এখানে প্রত্যেকটা কারকের, প্রত্যেকটা বিভক্তিরই প্রয়োগ করতে হবে, এরকম বাক্য দেওয়া থাকবে। যেমন আমি একটা বাক্য আপনাদের বলছি যে বিধাতা চাঁদের সৃষ্টি করেছেন, বিধাতা চাঁদের সৃষ্টি করেছেন, এরকম একটা বাক্য দিলাম। তো এই বাক্যে দেখুন, এখানে আছে বিধাতা। বিধাতা এই শব্দটি আপনারা শুনেছেন যে বেধস শব্দ, আমরা দেখি বেধস শব্দ, বেধস শব্দের অর্থ বিধাতা। চাঁদ এই অর্থে আমরা চন্দ্রমাস শব্দ দেখেছি। তো এই মানে এর মানে কি, আমি যে শব্দগুলো আপনারা এতদিন অভ্যাস করেছেন, যে শব্দগুলো আপনাদের অলরেডি মুখস্থ আছে, সেই শব্দগুলোকে দিয়েই অনুবাদ করতে দেওয়া থাকবে, সেই অনুবাদগুলো করতে হবে, সেখানে এই বিভক্তির অভ্যাসগুলো কাজে লাগবে। ঠিক আছে, এটা হলো বিভক্তির অভ্যাস। তারপরে ত এবং তবতু প্রত্যয়ের অভ্যাস। আমরা দেখেছি ত প্রত্যয় আমরা করেছি, ত প্রত্যয়, তবতু প্রত্যয়, কর্তৃবাচ্যে তবতু হয়, কর্মবাচ্যে ত হয়, কর্তৃবাচ্য কোথাও কোথাও ত হয়। সেখানে কিভাবে শব্দ পাওয়া যেতে পারে, শব্দ রূপটা কি, তবত প্রত্যয়ান্ত শব্দ কোন শব্দের মতো চলে, ত প্রত্যয়ান্ত শব্দ কোন শব্দের মতো চলে, 3 লিঙ্গে, পুলিঙ্গে, স্ত্রীলিঙ্গে, ক্রিয়লিঙ্গে কিরকম কিরকম চলে, সেগুলো আমরা দেখেছি, সেগুলো হয়েছে। তারপরে সত্রী এবং সানস প্রত্যয়ের অভ্যাস আমরা দেখেছি। সত্যের প্রত্যয়ে পুলিঙ্গে স্ত্রীলিঙ্গে প্রাতিপদিকটা কি করে পাওয়া যায়, সেখানে কিছু নিয়ম রয়েছে, স্ত্রীলিঙ্গে কি করে পাওয়া যায় সেখানে কিছু নিয়ম রয়েছে। সানস প্রত্যয়ের ক্ষেত্রেও তাই। আবার সানস প্রত্যয়টা কর্তৃবাচ্যেও সানস হয়, কর্মবাচ্যেও সানস হয়, সেগুলো দেখেছি, সত্যি সানস প্রত্যয়। তারপরে কৃত্য প্রত্যয়ের প্রয়োগ দেখেছি, কৃত্য প্রত্যয় উচিত অর্থে কৃত্য প্রত্যয় হয়, তব্যতা নিয়র এই সমস্ত প্রত্যয়গুলো হয়, সেগুলো কর্মবাচ্যে হয়, সেগুলোও দেখেছি। ঠিক আছে, তারপরে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে চেঞ্জ করা, কর্মণি প্রয়োগ যেটা আমরা বলি, বাচ্য পরিবর্তন, সেগুলো আমরা করেছি। হ্যাঁ, আর শব্দরূপ ধাতুরূপের তো কণ্ঠস্থীকরণও আমরা করেছি। শব্দরূপ, অনেকগুলো শব্দরূপের আমরা কণ্ঠস্থীকরণ, ধাতুরূপ তো বেশি হয়, ধাতুরূপ ওই একটা দুটো আছে, শব্দরূপের আমরা অনেকগুলোই শব্দরূপ মুখস্থ করেছি। এই শব্দরূপ মুখস্থ করতেও পরীক্ষায় দেওয়া থাকবে। যে কোনো ধরুন 3টে শব্দরূপ দেওয়া, তারপরে 2টো আপনাদের পড়তে হবে, মুখস্থ লিখতে হবে শব্দরূপ, পুরো 7টা বিভক্তির রূপ লিখতে হবে। ঠিক আছে, সেরকম শব্দ ধাতুরূপ থাকবে। হ্যাঁ বলুন, কিছু বলছেন? আচ্ছা, তারপরে আমরা কি দেখেছি, আমরা নির্ধারণ
নির্ধারণ অর্থে ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি হয় দেখেছি, হেতু অর্থে পঞ্চমী হয় সেটা দেখেছি, তারপরে সতী সপ্তমীর প্রয়োগ দেখেছি। হ্যাঁ, সতী সপ্তমীর প্রয়োগ কি করে হয়, সেখানে আপনার সানস প্রত্যয়ের ক্ষেত্রে সতী সপ্তমীর প্রয়োগ, তারপরে আপনার সত্যি প্রত্যয় প্রয়োগ করতে হয় সতী সপ্তমী, সেগুলো সব দেখেছি। এগুলো আমরা হোমওয়ার্ক আপনারা করে রয়েছে, হোমওয়ার্ক দেওয়া ছিল, প্রত্যেকটা স্টাডি মেট ক্লাস নোট সব দেওয়া আছে। তারপরে দেখেছি তোয়ালিয়প তুমুন, এগুলো আমরা ক্লাসে শিখেছি। তোয়ালিয়প তুমুন প্রত্যয়ের প্রয়োগ, তোয়া প্রত্যয় কোন অর্থে হয়, সেখানে কিভাবে লিয়প তুমুন সেগুলো দেখেছি। তারপর দ্বিকর্মক ধাতু, দুই হাজ পস্তন রুধিপ্রচ্ছি চিব্রু শাসু জিমত মুসাম কর্মযুগ সিয়াদ আকতন তথা সিয়ান্নিহি কৃষ্ণহাম, এই সমস্ত ধাতুর প্রয়োগও দেখেছি। হ্যাঁ, সেখানে বাচ্য পরিবর্তনের কি নিয়ম সেগুলো দেখেছি। তারপরে শেষে নিযন্ত প্রয়োগটাও দেখলাম আগের দিন, যে নিজ প্রত্যয়ের প্রয়োগের ক্ষেত্রে করে বাচ্য পরিবর্তন হয়, এগুলো দেখেছি। এই মোটামুটি পড়ানো হয়েছে। তারপরে কিছু বিশেষ নিয়ম দেখেছিলাম বাক্য রচনার ক্ষেত্রে, কিছু বিশেষ নিয়ম, যেমন ওই উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষের মধ্যে বিশেষণ কার কি অনুসারে চলবে, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লীবলিঙ্গের মধ্যে বিশেষণ কোন লিঙ্গ অনুসারে চলবে, এই সমস্ত কিছু নিয়ম আমরা দেখেছিলাম। প্রত্যেকটা বিষয়েরই স্টাডি মেটেরিয়াল, ক্লাস নোট, হোমওয়ার্ক সবকিছু গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, এই ব্যাপার, এইগুলোই মোটামুটি হয়েছে। আর যা হবে আজকাল ক্লাসে পরের দিন হবে সেইটা এক্সট্রা যোগ হবে এসে, এইটুকু। স্যার এখনো কি কি বাকি আছে? আপনাদের কি সংখ্যাটা হয়েছে? সংখ্যেও কি হয়েছে আপনাদের? হ্যাঁ, সংখ্যা 1 থেকে 100 এগুলো শিখেছিলাম। আচ্ছা, যেমন আমি বলছি, যেমন ধরুন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইগুলো কি হয়েছে? যে মানে 11th 12th, এই যে ব্যাপারটা, একাদশ, দ্বাদশ, এটা তো। হ্যাঁ, একাদশ দ্বাদশ এখনো ঠিক হয়নি আছে, আমি স্যার। বলছি মানে 11-12 নয়, 11 নম্বর 12 নম্বর, এই ব্যাপারটা কি না হয়েছে না আপনার? না 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 না। আচ্ছা, ওই জিনিসটা আমরা শিখবো তাহলে আজকে, ওই জিনিসটা আমরা শিখবো, সংখ্যা। আর সন্ধিটাও বাকি আছে, সন্ধিটা দেখি হয় নাকি, কতটা হয় সন্ধিটা, একটু সময় লাগে। সন্ধিটা তো হলো না এখনো, সংখ্যাটা আজকে আমরা আমাদের যা দেখবো। বিশাল একদম অনেক পড়া, আর জানি না, শিখতে তো ইচ্ছে করছে, কিন্তু এইটুকুনি সময়ের মধ্যে আর করে উঠতে পারবো, এগুলোই গুলিয়ে যাচ্ছে ভীষণ। আর এত শব্দরূপ, এতগুলো, মানে দেখুন, মাথায় রাখাটা একটু মুশকিল যেগুলো হয়ে যাচ্ছে। যেগুলো হোমওয়ার্ক করেছেন, ঠিক আছে, যেগুলো আমি হোমওয়ার্ক দিয়েছি সেগুলো বারবার দেখবেন, ওইখান থেকে পরীক্ষাতে পাবেন অনেক কিছু। ঠিক আছে, হোমওয়ার্ক যেগুলো দিয়েছি, মানে বাচ্য পরিবর্তন বলুন বা যা দিয়েছি, সতী সপ্তমী বলুন, যা দিয়েছি সেইগুলো আপনারা কিন্তু বারবার করে দেখবেন, ওই বাক্যগুলো। ঠিক আছে, ওইটা খুব কাজে দেবে। আর দেখুন, আর বাকি সেরকম বিশাল কিছু তো হয়নি। আপনার এই যে তক্তবতু, সত্রিসানজ, কৃত্য, কর্মণি, প্রত্যেক বিভক্তির অভ্যাস, এগুলো তো আপনাদের সংস্কৃত যন্ত্রের মধ্যেই পড়ে যাচ্ছে, এটা নতুন কিছু আলাদা করে কিছু নয়। সেখান থেকে কঠিন প্রশ্ন সেরকম কিছু আসবে না। ঠিক আছে, এইগুলোই আসবে। কোয়েশ্চেন স্ট্রাকচার কি হবে সেটা আমি লাস্ট ক্লাসে বলে দেবো। ঠিক আছে, শেষ যে ক্লাস হবে সেখানে কোয়েশ্চেন স্ট্রাকচার কি হবে, কিরকম, মানে 50 নম্বর যেটা হবে সেটা কিভাবে ডিভিশন হবে, কি কি প্রশ্ন কত নম্বরে থাকবে, সেটা আমি লাস্ট ক্লাসে। স্যার আজকেই বললে ভালো হতো তো। না, কতটা কি পড়ানো হয় দেখি, এখন বলা যাবে না। এখন আরো এই আজকের ক্লাসে কতটা পড়ানো হয়, পরের দিন কতটা পড়ানো হয়। দেখুন, যেটা আমি মোটামুটি বলে দিতে পারি যে হ্যাঁ, অনুবাদ কিছু থাকবে, কিছু বাচ্য পরিবর্তন থাকবে, কিছু সতী সপ্তমীর প্রয়োগ থাকবে, শব্দেরও মুখস্থ লিখতে দেওয়া থাকবে। ঠিক আছে, এইগুলোই থাকবে, সংস্কৃত যন্ত্রের একটা দেওয়া থাকবে, এইগুলোই থাকবে। কোনটা কত নম্বরের থাকবে সেটা আমি পরের দিন বলে দেবো। ঠিক আছে স্যার ওই আরেকবার ওই টাইপ অফ কোয়েশ্চেন্সটা একটু বলুন না, মানে যেটা বললেন অনুবাদ একটা, আরেকটা অনুবাদ আরেকটা ধরুন আমি দিলাম কিছু কিছু সংস্কৃত থেকে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, কিছু ইংরেজি থেকে সংস্কৃত অনুবাদ। ঠিক আছে, এটা এরকম দুটো থাকতে পারে, দুটো থাকবে। শব্দরূপ মুখস্থ করতে লিখতে থাকবে। ঠিক আছে, সতী সপ্তমীর প্রয়োগ, মানে ইয়াদা তদা দিয়ে বাক্য দিয়ে দেবো,
আপনাদের শ্রুতি সপ্তমী প্রয়োগ করে বাক্যটা লিখতে হবে, এরকম থাকবে। তারপর বাচ্য পরিবর্তন, সেখানে সামান্য বাক্যের বাচ্য পরিবর্তন, দ্বিকর্মক ধাতুর বাচ্য পরিবর্তন, নিজন্ত ধাতুর বাচ্য পরিবর্তন, এগুলো সব তার মধ্যে ইনক্লুড থাকবে। নির্ধারণ হেতু এই সমস্ত প্রয়োগ করতে হবে, এরকম বাক্য কিন্তু অনুবাদের ক্ষেত্রে থাকবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো এই থাকবে। তারপরে একটা থাকবে, আমরা যেই একটা টেবিল রয়েছে আমাদের সংস্কৃত যন্ত্রের পিডিএফ টেবিল রয়েছে, সেই টেবিলে আমরা প্রত্যেকদিন 2-3টে করে শব্দ নিয়ে অভ্যাসটা করি, ঠিক আছে, মোটামুটি করি। তো সেই রকম একটা লাইন আমি পুরো তুলে দেবো। ওই যে 18টা লাইন আছে, তার মধ্যে একটা, যেমন আমি বললাম যে দুর্গা, লিখতি, কবিতা, এই যে এরকম যে লাইনটা আছে প্রত্যেকটা শব্দ দিয়ে, তো এরকম একটা লাইন আমি তুলে দেবো, সেটা দিয়ে 108টা বাক্য হবে, সেটা লিখতে হবে। সেটা 10 নম্বর বা 15 নম্বর এরকম থাকে। বোঝা গেছে? একদম ঠিকঠাক নাম্বার ডিভিশনে পরের দিন প্রশ্ন করে দেবো, তার আগে প্রশ্ন করে আমি আপনাদের পরের লাস্ট ক্লাসের আগে জানিয়ে দেবো। ঠিক আছে? স্যার শব্দরূপটা কোনগুলো, কটা মানে আছে কোনগুলো? ওই 18টা যতগুলো আমাদের পিডিএফ এ 18টা। রয়েছে। আচ্ছা, ঠিক যতগুলো আছে। আমাদের পিডিএফ রয়েছে ততগুলো। স্যার সময় দেবেন কতক্ষণ? সময় যতটা নেবেন। সময় আমি খুব একটা বাধ্যবাধকতা করি না, কারণ লেখা পরীক্ষা তো লিখতে সময় লাগে। আপনাদের অনেকটা তো, সংস্কৃত সেটাই তো লেখার কথা। আপনাদের সংস্কৃত লেখার অতটা অভ্যাসও নেই, রেগুলার লেখেন না সংস্কৃত। আর তারপর কি সময় বলুন তো, মনে করে করে লিখতে হবে না? হ্যাঁ ঠিক আছে, আমি মোটামুটি 6টার দিকে প্রশ্ন দিয়ে দেবো। সন্ধ্যে মানে আমার পরীক্ষাটা শনিবারই হবে, যে কোনো একটা শনিবারই হবে, ঠিক আছে? তো 6টার দিকে প্রশ্ন দিয়ে দেবো, আপনারা ওই দিনকার ওই ডেটের মধ্যে দিয়ে দেবেন। ঠিক আছে? ঠিক আছে। না 50 নম্বর। ঠিক আছে, ওই ডেটের মধ্যে দিয়ে দেবেন, মানে 12টার আগে, তাহলেই। স্যার অডিও ক্লিপটাও তো দিতে হবে না? অডিও ক্লিপটা দিতে হবে, অবশ্যই। এটাও বলবো আমি এরপরে। অডিও ক্লিপটা দেবে, অলরেডি আমাকে সন্দীপ বাবু পাঠিয়েছেন, বাকিরা এখনো কেউ পাঠাননি। অডিও ক্লিপ যেটা রামহ লিখতি মন্ত্রম, এটা দিয়ে 108টা বাক্য বলা 4 মিনিটের মধ্যে চেষ্টা করবেন। ঠিক আছে, সেইটা করে আমাকে পাঠাবেন পরীক্ষার আগে। ওটার উপর কিন্তু 10 নাম্বার থাকে। 40 নাম্বারের লিখিত পরীক্ষা হবে, 10 নাম্বারের এইটার জন্য নাম্বার থাকে। ঠিক আছে, তো সেই কারণে ওইটা যদি না পাঠান তাহলে 10 নাম্বার অটোমেটিক্যালি কাটা চলে গেল। ঠিক আছে, সেই জন্য সকলে পরীক্ষার আগে, লিখিত পরীক্ষার আগে অবশ্যই ওইটা রেকর্ডিং করে যার যতটা তাড়াতাড়ি হচ্ছে সেইভাবে করে আমাকে অবশ্যই পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এটা একটা ব্যাপার, এটা একটা বলাচ্ছি। মানে 4 মিনিটেই করতে হবে? চেষ্টা 4 মিনিটের মধ্যে করলেই ভালো। সন্দীপ বাবু করে পাঠিয়েছেন আমাকে 4 মিনিট 10 সেকেন্ড, এইরকম 4 মিনিটের কাছাকাছি। কম হলে তো খুব ভালো, 4 মিনিটের কাছাকাছি হলে বেশ খুব ভালো হয়। ঠিক আছে, যত বেশি সময় লাগবে তত 1 নাম্বার করে কমবে। এই হচ্ছে ব্যাপার। আর অবশ্যই শুদ্ধ বলতে হবে, তো তাড়াতাড়ি এটাও নয়, বাক্যগুলোও শুদ্ধ বলতে হবে। অশুদ্ধ বাক্য বললে সেখানেও নাম্বার কাটা যাবে। তো মোটামুটি এই ব্যাপার, খুব একটা কঠিন কিছু পরীক্ষা নয়। দেখুন 10 নাম্বার তো আমি বললাম এই সংস্কৃত যন্ত্রের পিডিএফ, আপনার রেকর্ডিং। 10 নাম্বার থাকবে ওই সংস্কৃত যন্ত্র লেখা, কোনো একটা লাইন তুলে, যেমন ধরুন আমি এখন আপনার শেয়ার করেছি, ধরুন আমি দিলাম বেধাস সৃজতি চন্দ্রমাস মনস বৃদ্ধশ্রবস সৃজন উষাস সৃজ্যতে সৃষ্ট সর্জনীয় সৃজ্যমান সৃজত সৃষ্টবৎ। আমি এই লাইনটা পুরো আপনাদের তুলে দিলাম। আপনাদের এখান থেকে 108টা বাক্য লিখতে হবে। ঠিক আছে, এইটা একটা করবে, এইটা 10 নাম্বার, তাহলে 20 নাম্বার তো হয়েই গেল। আর এক্সট্রা থাকছে 30 নাম্বার। এটা সংস্কৃত যন্ত্রে যেটুকুনি আছে ওইটুকুনি তো না, আবার ওই শব্দগুলো আবার ওর মতন ভাবে করে বদলে দেবেন সেরকম? না, যেই শব্দগুলো আছে সেই শব্দগুলোই দেবো, ওটা নিয়ে কোনো ভয় নেই। ঠিক আছে, তো 10-20 নাম্বার এখানে আপনাদের হয়ে গেল। আর বাকি 30 নাম্বারটা আমি ওই অনুবাদ, বাচ্য পরিবর্তন, সতী সপ্তমী, শব্দ মুখস্থ, এইভাবে আমি ডিভিশন করে। ঠিক আছে, তাহলে 50 নাম্বার হয়ে গেল।
পারিপার্শ্বিক যেগুলো শিখিয়েছি, যেমন আপনি তাহলে বলবেন তোয়া লিয়ব তুমুন এগুলো কোথায় গেল, নির্ধারণ হেতু এগুলো কোথায় গেল, এগুলো কোথায় থাকবে, এগুলো সবই কিন্তু অনুবাদের মধ্যে থাকছে। অনুবাদ যেগুলো দেব তার মধ্যে এইগুলো সব কিছু কিছু বাক্য এমন থাকবে যেখানে আপনাদের অনুবাদ করতে গেলে ওই নির্ধারণটা কাজে লাগাতে হবে, হেতুটা কাজে লাগাতে হবে, সেগুলো সব ওইখানের মধ্যে ঢুকবে। ঠিক আছে, এই ব্যাপার এইটুকু, বেশি বিশাল কিছু কঠিন কিছু নয়, এই সামান্য ব্যাপার। সিলেবাসের যে ওই 7টা টপিক দেখালেন যে, ওইটা একটু শেয়ার করে দেবেন? অবশ্যই অবশ্যই করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। ওইটা থেকেই থাকবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যা লেখা আছে, এখানে যে বিষয়গুলো আছে ওইগুলো থেকেই সিলেবাসে যেটা দিচ্ছি তার মধ্যে সন্ধি এবং সংখ্যা দুটো আছে। সংখ্যাটা আপনাদের হয়ে যাবে, সন্ধিটা হয়তো হবে না, কারণ আর এত ক্লাস নেই, সন্ধিটা একটু সময় লাগবে। সরি আপনাদের, আচ্ছা এইটা যেটা দিলাম ওটা খুলবেন না, ওটা ওডিটি চলে গেছে, ওটা ফোনে ওপেন হবে না, পিডিএফ দিচ্ছি। ঠিক আছে, আর কিছু প্রশ্ন এই সিলেবাস নিয়ে পরীক্ষা নিয়ে? বারবার বলছি, ষষ্ঠ যন্ত্রটা ভালো করে দেখবেন, ভালো করে করবেন। ঠিক আছে, আর আমি যা যা হোমওয়ার্ক দিয়েছি প্রথম থেকে আজ অবধি, আরো যা দেবো এ পর্যন্ত, যা এরপরেও যা দেবো, সেই সমস্ত হোমওয়ার্কগুলো ভালো করে দেখে দেখবো ওখানে কি বাক্যগুলো দেওয়া আছে, বাক্যগুলোর কি ঠিক উত্তর, সেইগুলো বারবার বারবার করে দেখবেন। ঠিক আছে, কাজে দেবে। ঠিক আছে, সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখুন আমি বললাম সংখ্যাটা কি বলছি, কোনো ব্যাপার নয়। দেখুন সংখ্যার প্রয়োগ দুরকম ভাবে হয়। ঠিক আছে, একটা সংখ্যার প্রয়োগ হয় পরিমাণ বোঝাতে, আবার সংখ্যার প্রয়োগ হতে পারে পর্যায় বোঝাতে। ঠিক আছে, দুভাবে সংখ্যাবাচক শব্দের আমরা প্রয়োগ করতে পারি। ইংরেজিতে বলে না কার্ডিনালস এবং অর্ডিনালস, তাই তো? তাহলে অঙ্কবাচক বা পরিমাণবাচক সংখ্যা, সেরকম ভাবে আমরা সংখ্যার প্রয়োগ করতে পারি। আবার পূরণ বা পর্যায়বাচক হিসেবেও আমরা সংখ্যার প্রয়োগ করতে পারি। আমরা খুব প্রসিদ্ধ আমরা দেখি যে একটি ফল, বা একজন ছাত্র, দুজন ছাত্র, তিনজন ছাত্র, চারজন ছাত্র, 10 জন ছাত্র। আবার বলছি প্রথম ছাত্র, দ্বিতীয় ছাত্র, চতুর্থ ছাত্র, পঞ্চম ছাত্র, দশম ছাত্র। তাহলে একটাতে কি হচ্ছে, আমরা কতগুলো ছাত্র সেটা বলছি, ছাত্রের পরিমাণটা বলছি প্রথমবারে। আর দ্বিতীয় বাক্যে কি বললাম, ছাত্রের পর্যায়, ছাত্র কোথায় আছে, তার স্থান কি, সেইটা বলছি। তো এই দ্বিতীয়টাকে বলছে পর্যায়বাচক সংখ্যা বা অর্ডিনালস, আর প্রথমটাকে বলছে পরিমাণবাচক সংখ্যা বা কার্ডিনালস। যেমন একঃ দ্বৌ ত্রয়ঃ, একঃ ছাত্রঃ, দ্বৌ ছাত্রৌ, ত্রয়ঃ ছাত্রাঃ। এটা হচ্ছে পরিমাণ, একজন ছাত্র, দুজন ছাত্র, তিনজন ছাত্র।
তারপরে দেখুন পর্যায় সংখ্যা কিরকম, প্রথমঃ ছাত্রঃ, দ্বিতীয়ঃ ছাত্রঃ, তৃতীয়ঃ ছাত্রঃ। প্রথম ছাত্র, দ্বিতীয় ছাত্র, তৃতীয় ছাত্র। এখানে কিন্তু সংখ্যা বলছে না, পরিমাণ, এখানে সংখ্যা নয়, ফলে এখানে পরিমাণ বলছে না, এখানে পর্যায় কোথায় আছে সেটা বলছে। তাই তো? বোঝা গেছে? দুটো পার্থক্য বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আরেকবার এইবার প্লিজ। হ্যাঁ দেখুন, আমরা সংখ্যাবাচক শব্দের প্রয়োগ দুভাবে করতে পারি, পরিমাণবাচক হিসেবে প্রয়োগ করতে পারি, আবার পর্যায়বাচক হিসেবে প্রয়োগ করতে পারি। মানে আমি কতগুলো ছাত্র, আমি বললাম কতজন এই ক্লাসে কতজন ছাত্র আছে, আমি বললাম হ্যাঁ 5 জন ছাত্র আছে। এখানে সংখ্যা প্রয়োগ কি, পরিমাণ হিসেবে, কারণ কতজন ছাত্র, 5 জন, আমি ছাত্রের পরিমাণটা বলছি। এবারে আমি বললাম এই ছাত্রের এদের মধ্যে প্রথম কে হয় বা দ্বিতীয় কে হয়, তাহলে আমি দেখুন এই এতগুলো ছাত্রের মধ্যে একটা আমি এই নির্দিষ্ট একটা সংখ্যার স্থানটা বলছি যে হ্যাঁ ফার্স্ট কে হয়, সেকেন্ড কে হয়, দ্বিতীয় স্থানে কে আছে, প্রথম স্থানে কে আছে। তাহলে এটা হচ্ছে পর্যায় বোঝাচ্ছি আমি। তাহলে পর্যায়বাচক হিসেবেও সংখ্যা প্রয়োগ হতে পারে, পরিমাণবাচক হিসেবেও সংখ্যার প্রয়োগ হতে পারে। যেমন উদাহরণ দেখানো এখানে লেখা আছে দেখুন, একঃ ছাত্রঃ, দ্বৌ ছাত্রৌ, ত্রয়ঃ ছাত্রাঃ, এটা হচ্ছে পরিমাণ। আবার প্রথমঃ ছাত্রঃ, দ্বিতীয়ঃ ছাত্রঃ, তৃতীয়ঃ ছাত্র, এটা হচ্ছে পর্যায়। বুঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। এইবারে দেখুন, এবারে ব্যাপারটা হচ্ছে কিভাবে এবারে সংখ্যাগুলোর রূপ কি করে হয় সেটা আমাদের জানতে হবে। যে এই যে সংখ্যাগুলো আমি বললাম, তাহলে আমাদের 1 থেকে মোটামুটি কোটি অবধি শব্দ রয়েছে, 1 কোটি 2 কোটি যাই হোক। তো এই সংখ্যা এবারে আমরা তো এটা তো আমরা জানেন যে আপনার এমনি যে সংখ্যার সেটা আপনারা শিখেছেন, বললেন যে একঃ, দ্বৌ, ত্রয়ঃ, চত্বারঃ, পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট, নব, দশ, একাদশ, দ্বাদশ করে শতম, এগুলো শিখেছেন আপনারা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই যে পর্যায়বাচকটা আপনারা শেখেননি, পরিমাণবাচক শিখেছেন, পর্যায়বাচকটা শেখেননি, তাই তো? পর্যায়বাচকটা আমরা আজকে শিখব। হ্যাঁ, এবারে দেখুন 1 থেকে 19 অবধি, 1 থেকে 19 অবধি পরিমাণবাচক সংখ্যাগুলোর পর্যায়বাচক রূপ কি হয়, পর্যায়বাচক রূপ কি হয়, ঠিক আছে? কি কি রূপ হয় দেখুন। প্রথম, ফার্স্ট, এটা বোঝাতে কি হয়, প্রথমঃ। বাংলাতেও খুব এগুলো প্রসিদ্ধ, এটা কোনো নতুন কিছু নয়, বাংলাতেও আপনারা এইভাবেই প্রয়োগ করেন। প্রথমঃ, দ্বিতীয়ঃ, তৃতীয়ঃ, চতুর্থঃ, পঞ্চমঃ, ষষ্ঠঃ, সপ্তমঃ, অষ্টমঃ, নবমঃ, দশমঃ, একাদশঃ, দ্বাদশঃ, ত্রয়োদশঃ, চতুর্দশঃ, পঞ্চদশঃ, ষোড়শঃ, সপ্তদশঃ, অষ্টাদশঃ, নবদশঃ। দেখুন, আপনারা পরিমাণবাচক সংখ্যা হিসেবে যখন প্রয়োগ করেছেন, তখন দেখুন একাদশ থেকে দেখুন আপনারা এরকমই বলতেন, শুধু বিসর্গটা বলতেন না, তাই তো? আপনারা বলছেন একাদশ ছাত্রাঃ, সেখানে বিসর্গ ছিল? একাদশ বলুন, দ্বাদশ, এগুলো ছিল না, তাই তো? বিসর্গ ছিল না। পরিমাণবাচক বোঝাতে কিন্তু বিসর্গগুলো নেই। 11 থেকে 19 অবধি শব্দগুলো একই রয়েছে, কিন্তু পরিমাণবাচক শব্দগুলো আসলে নকারান্ত শব্দ হয়, একাদশান শব্দ, দ্বাদশান শব্দ, এই জন্য সেগুলোতে বিসর্গ হয় না। একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ এরকমই রূপ হয়। যখন আপনি এই শব্দগুলোকেই পর্যায়বাচক হিসেবে প্রয়োগ করবেন, তখন কিন্তু আপনাদের এখানে বিসর্গ দিতে হবে। 11 নম্বর, একাদশতম, 11th, এটা বলতে গেলে আপনাদের একাদশঃ বলতে হবে। আপনারা যদি গীতা যদি কেউ পড়েন, দেখবেন ওখানে গীতা যদি কেউ পাঠ করেন, দেখবেন ওখানে লেখা থাকে অথ একাদশঃ অধ্যায়ঃ, অথ দ্বাদশোধ্যায়ঃ, অথ ত্রয়োদশঃ অধ্যায়ঃ। খেয়াল করেছেন কি কেউ? হ্যাঁ স্যার। দেখবেন ওখানে কিন্তু বিসর্গ দেওয়া থাকে, একাদশ অধ্যায় থাকে না, একাদশঃ অধ্যায়ঃ থাকে। কেন বলুন দেখি? 11 নম্বর অধ্যায়টা বলতে হবে না, 11 অধ্যায় বলছে না, 11 নম্বর অধ্যায়, 12 নম্বর অধ্যায়, 13 নম্বর অধ্যায়, এই জন্য দেখবেন ওখানে সব জায়গায় বিসর্গ থাকে। একাদশঃ অধ্যায়ঃ, দ্বাদশোধ্যায়ঃ, ত্রয়োদশোধ্যায়ঃ, চতুর্দশোধ্যায়ঃ, পঞ্চদশোধ্যায়ঃ, এইভাবে থাকে, ঠিক আছে? আর প্রথম থেকে দশম তো আমাদের বাংলাতেও খুব প্রসিদ্ধ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম।
এটা আমাদের বাংলা ভাষাতেও প্রসিদ্ধ, তাই নতুন কিছু নেই, শুধু একটা করে বিসর্গ লাগিয়ে দিলেই হয়ে যাবে সংস্কৃত, আর কিচ্ছু নেই। প্রথমাহ, দ্বিতীয়াহ, তৃতীয়াহ, চতুর্থ, এইসব। এটা বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার। ঠিক। এরপরে আমাদের কি থাকছে, এরপরে আমাদের আসছে যে আমাদের তাহলে 19 অব্দি হয়ে গেল, 1 থেকে 19 অব্দি আমাদের হয়ে গেল, কি রূপ আমরা বুঝে গেছি। এবারে 19 থেকে তারপরে কি কি হবে দেখুন, এখানে নিয়ম লেখা আছে দেখুন। বিংশতি, ত্রিংশত, চত্বারিংশত বা 50 শব্দের পরে এবং যে সকল পরিমাণবাচক সংখ্যার শেষে বিংশতি, ত্রিংশত, চত্বারিংশত এবং 50 শব্দ থাকে, তাদের পরে ডট বা তমট প্রত্যয় যোগ করে পর্যায়বাচক সংখ্যা করা হয়। তাই 19 থেকে 59 পর্যন্ত দুটো করে রূপ হতে পারে। মানে দেখুন, দুটো প্রত্যয় হচ্ছে না, ডট প্রত্যয়ও হতে পারে আবার তমট প্রত্যয়ও হতে পারে বলা হলো। তা ডট প্রত্যয় করলে একটা রূপ পাবো, তমট প্রত্যয় করলে আরেকটা রূপ পাবো। এই জন্য 19 থেকে 59 পর্যন্ত দুটো করে রূপ হয়। এবারে আপনি বলবেন যে এক্ষুনি তো 19টা তো অলরেডি হয়ে গেছে, আগেরটাতেই তো 1 থেকে 19 অব্দি বলা হলো, তাহলে আবার এখানে 19 থেকে শুরু করে কেন বলা হচ্ছে? কারণ কি বলুন দেখি, 19কে দুভাবে বলা যায় না, আপনারা তো জানেন 19কে দুভাবে বলা যায়। 19কে নবদশ এটাও বলা যায়, আবার কি বলা যায় 19কে ঊনবিংশত। ঊনবিংশতিহি, বিংশত নয়, ঊনবিংশতিহি। ঊনবিংশতিহি। তাহলে 19কে নবদশও বলা যায়, আবার ঊনবিংশতিহি এটাও বলা যায়, মানে 10 যুক্ত 9 19 আর 20 মাইনাস 1 19 এটাও হতে পারে। এই জন্য যখন নবদশ এরকম বলতে চাইবেন 19 মানে, তখন আগের মতো হবে, নবদশ এরকমই হবে। যখন 19টাকে আপনি ঊনবিংশতি বলতে চাইবেন, তখন আপনাদের এই নিয়মটা কাজে লাগাতে হবে, এই দ্বিতীয় নিয়মটা কাজে লাগাতে হবে, মানে দুটো করে রূপ হতে পারে। দেখুন আমি নিচে রূপগুলো দিয়েছি। ঊনবিংশতিতম মানে 19th এই অর্থ বোঝাতে দেখুন, ঊনবিংশাহা, ঊনবিংশাহা অথবা ঊনবিংশতিতমঃ, দুটো রূপই হতে পারে। ঊনবিংশাহা এটাও হতে পারে, ঊনবিংশতিতমঃ এটাও হতে পারে। ঠিক আছে, ঊনবিংশাহা এটাও হতে পারে, ঊনবিংশতিতমঃ এটাও হতে পারে। বিংশতি 20th, বিংশাহা এটাও হতে পারে, বিংশতিতমঃ এটাও হতে পারে। মানে এই যে আমরা ঊনবিংশতি বলছি, সেখান থেকে টিটা উড়ে যাচ্ছে, দিয়ে ডট প্রত্যয় হচ্ছে, টিটা উড়ে যাচ্ছে, এই জন্য ঊনবিংশাহা, বিংশাহা, ত্রিংশাহ, দ্বাত্রিংশাহ, চত্বারিংশাহ, পঞ্চাশः, ঊনপঞ্চাশः, ঊনপঞ্চাশः, নবপঞ্চাশः অথবা নবপঞ্চাশত্তমঃ। দেখুন তাহলে 19 থেকে শুরু করে 59 পর্যন্ত, 19 থেকে শুরু করে 59 পর্যন্ত আপনারা দুটো করে রূপ করতে পারেন প্রত্যেকটার জন্য। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার, আমরা এরপরে এগুলো 19 20, হ্যাঁ, হ্যাঁ তারপর কি প্রত্যেকটা মানে 21 থেকে শুরু করুন পরপর সব কটারই করতে পারা যাবে? একদম একদম, আমি এখানে সবগুলো লিখিনি কারণ ওই এত জায়গা নেই বলে। আপনি কত ঊনবিংশাহ ঊনবিংশতিতমঃ, বিংশাহ বিংশতিতমঃ, একবিংশাহ একবিংশতিতমঃ, দ্বাবিংশাহ দ্বাবিংশতিতমঃ, এইভাবে একদম 59 পর্যন্ত যেতে পারে। যে কোনো একটা লিখলেই হবে তাই তো? যে কোনো একটা করলেই হবে, দুটোই হতে পারে, যে কোনো আপনি একটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার একটা ডাউট আছে স্যার, হ্যাঁ বলুন। মানে ওটা আপনি যেমন নবদশ বললেন, তো আমার কাছে একটা যেটা পিডিএফ পেয়েছিলাম, তো ওতে লেখা আছে 4 রকম দিল নবদশা, একনবিংশাহ দিল এখানে, আর একান্নবিংশতিহি দিয়েছে, ঊনবিংশতিহি। তাহলে শতিহি লাগালে কি ভুল হবে? মানে বলুন, বুঝতে 19 নম্বর 19 নম্বর কার্ডিনালসে যেটা দিয়েছে নবদশ আপনি বলেছেন, আর ঊনবিংশাহ বলেছেন আপনি, তো এখানে ঊনবিংশতিহি দিয়েছে, তো ওটা লিখলে সেরকম লিখলে কি ভুল হবে? না, ঊনবিংশতিহি। ঊনবিংশতিহি মানে ওটা কার্ডিনালস,
ওটা হচ্ছে আচ্ছা আপনাদের পরিমাণ বোঝাবে যে আচ্ছা কত আচ্ছা ধরুন 19 জন ছাত্র আছে, তাই বললেন ঊনবিংশতিহি ছাত্রাহা সন্তি, মানে 19 জন ছাত্র